হাবিবুর রহমানের সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমার এই সাংবাদিক সম্মেলন কথা শুনে তারা প্রিয় সাংবাদিক ভাইরা, আসলে আমার এটা সাংবাদিক সম্মেলন নয়, আমার আসলে এটা হলো আপনাদের সাথে অনেকের সাথে পরিচয় আছে, সবার সাথে পরিচিত হওয়া। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা নির্বাচন সংক্রান্ত অনেক সংবাদ পরিবেশন করবেন, মতামত যাচাই করবেন। সেই ক্ষেত্রে আমি যেন আপনাদের কাছে অপরিচিত কেউ না হই, সেই জন্যই মূলত আমার আপনাদের সাথে এখানে পরিচিত হইতে আসা। সাংবাদিক ভাই বোনেরা, আমি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমি দৈনিক দিনকাল এবং দৈনিক সংবাদে আমি দীর্ঘদিন রিপোর্টার হিসেবে কাজ করেছি। এবং যখন আমি আইন পেশায় পুরোপুরি জড়িত হই, সাংবাদিকতা আমার পক্ষে এখন সম্ভব হয় না। দুইটা পত্রিকায় আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছিল এবং আমাকে তারা সনদপত্র দিয়েছে, সেটা আমি সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি। এই যেহেতু কিছুদিন সাংবাদিকতা করেছিলাম, এছাড়া আমি আইন পেশায় আসার সাথে সাথে এই জাতীয়তাবাদী ছাত্র দলের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং সেই সময় আমি বহু দলীয় মামলা পরিচালনা করেছি। বিগত 15 বছর আমি বিএনপির শত শত মামলা পরিচালনা করেছি, সেটা বিনা ফিসে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আজকে আমি লিখিতভাবে আপনাদের সামনে একটা বক্তব্য নিয়ে এসেছি। এই বক্তব্যের সাথে 2 পৃষ্ঠার পিছনে আমি আমার জীবনের বৃত্তান্ত তুলে ধরেছি। এইটা পড়ে আমি আপনাদের ধৈর্য যদি ঘটাতে চাই না, তবে এইটার আলোকে দু একটা কথা বলবো। কিন্তু প্রথমেই আমি দুঃখ প্রকাশ করব যে আসলে আমি নির্ধারিত সময়ে আসতে পারি নাই। যেহেতু জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা বার ইউনিটে সম্মেলন ছিল, আমি এখানে প্রধান অতিথি ছিলাম এবং এই সম্মেলনটি আমার তত্ত্বাবধানে হয়েছে, সেহেতু আমার পক্ষে একটু দেরি হয়ে গেছে, একটু না বেশ দেরি হয়ে গেছে। আমার এক সময় সুন্দর নিশ্চিত এবং যে ক্ষতিটা হয়েছে আমি জানি আমারই ক্ষতি হয়েছে, কারণ যত আগে আমি এই মত বিনিময় করতে পারতাম, আজকের যে সমস্ত সংবাদ প্রকাশ হবে বা প্রচার হবে সেখানে এটা কভারেজ পাই, এটা আমি নিজেও জানি, কিন্তু আসলে বাইরে চেষ্টা করে সেটা আমাদের প্রথমে ক্ষমা এবং দুঃখ প্রকাশ করে বলতে চাই। জাতির প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিয়েছি এবং বলেছি যে দীর্ঘদিন যাবৎ আমি ওকালতিতে আছি এবং দলের অনেক মামলা আমি পরিচালনা করেছি। এবং এখানে আমার যে বক্তব্যটা মূল সেটা মাঝামাঝি, সেটা হলো যে আপনারা অবগত আছেন যে লাল ও সাদা মাটির সমন্বয়ে অর্থাৎ পাহাড় ও সমতল ভূমি বেষ্টিত মধুপুর ধনবাড়ী উপজেলা 2টি শিক্ষা ও অর্থনীতিভাবে অগ্রসরণ হচ্ছে না। যোগাযোগ দুই থেকে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর শহর থেকে প্রায় সমান দূরত্বে অবস্থিত মধুপুর উপজেলা 3টি জেলার সংযোগস্থল। বাংলাদেশের প্রতিটি বিভাগ ও জেলার সাথে মধুপুরের মধ্য দিয়ে যোগাযোগ স্থাপিত হয়েছে। এরপর 15 বছর ধনবাড়ী মধুপুরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন সাধিত হয় নাই, বরং বাংলাদেশের অনেক উপজেলা থেকে পিছিয়ে থাকা বঞ্চিত উপজেলা 2টি রাস্তাঘাটের বেহাল অবস্থা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে জরাজীর্ণ অবস্থায় আছে। অধুনা মধুপুরে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, গড়ে বেকারত্বের চরম পর্যায়ে উপনীত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দীর্ঘ 15 বছর ফেসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি 2বার কারাবরণ করেছি এবং সকলকে মিথ্যা মামলা আসামি ছিলাম। অধিকাংশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছি, তবুও আমি রাজপথ ছাড়িনি। উল্লেখ্য স্থানীয় একজন টেকি কর্মী হিসাবে মধুপুর ধনবাড়ীর অধিকাংশ জনগণ ইতিমধ্যে আমার প্রতি আত্মসমর্পণ জ্ঞাপন করেছে। আমার দৃঢ় বিশ্বাস আন্দোলন সংগ্রামে
রাজপথ থেকে দলের প্রতি আমার ডেডিকেশন ও আন্দোলন সংগ্রামে আমার অগ্রণী ভূমিকা ও এলাকার জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমার জন্ম মধুপুরের লাল মাটিতে। আমার ঐকান্তিক ইচ্ছা মৃত্যুর পর আমার লাশটি যেন লাল মাটিতে সাহিত্য আমার পিতা মাতার কবরের পাশে সাহিত্য পান। নিম্নে মধুপুর ধনবাড়ি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এক নম্বর হল গ্যাস সরবরাহ ব্যবস্থা করে মধুপুর ধনবাড়ি মধ্যবর্তী স্থানে শিল্পাঞ্চল গড়ে তোলা, যাতে কমপক্ষে 25,000 নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। দুই, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা। এটা আমরা বলেছি যে মধুপুরটা ভৌগোলিকভাবে এমন স্থানে অবস্থিত, এখানে অবশ্যই একটা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ চলে। তারপর কি মধুপুর ধনবাড়িতে উৎপাদিত আনারস, কলা, লেবু, পেঁপে, পেয়ারা, ড্রাগন ফল, মালটা সহ উৎপাদিত কৃষি পণ্য বিদেশে বাজারজাতকরণের উন্নত বিপণন কেন্দ্র স্থাপন করা, যাতে করে চাষিরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়। তিন, উল্লেখিত ফসল ও ফলসমূহের উৎপাদন খরচ কমানোর জন্য চাষিদেরকে ভর্তুকির মাধ্যমে সার ও কীটনাশক সরবরাহ করা। মধুপুরের মধুপুর উৎপাদিত আনারসের উন্নত মান ধরে রাখার জন্য সচেতনতা সৃষ্টি করা এবং আনারস থেকে রস উৎপাদন ও মধুকরণের মতো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা, যাতে কৃষকরা যথাযথভাবে আনারসের ন্যায্য মূল্য পায়। 6, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন সাধন করা এবং নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট পাকা ও প্রশস্ত করে উন্নত যোগাযোগ ব্যবস্থা মাইলফলক সৃষ্টি করা। 7, মধুপুর শহরের যানজট নিরসনের জন্য মহাসড়কে বাইপাস অথবা ফ্লাইওভার নির্মাণ করা। আপনারা জানেন যে মধুপুর শহরটা হাইওয়ের মধ্যে, এখানে প্রতিদিন জাম লাগে এবং হাইওয়ে যাত্রীরা দূর দূরান্তের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা এখানে জাম লাগতে থাকে। সেই জন্য আমি বলেছি যে এখানে হয় ফ্লাইওভার দিতে হবে না বাইপাস করে দিতে হবে। এরপরে বলেছি কোটি টাকা ব্যয়ে নির্মিত মধুপুর মেডিকেল ট্রেনিং স্কুল এর শিক্ষা কার্যক্রম চালু করা। ইতিমধ্যে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি বিবেশ অনুমোদন করেছে। এটা তো বলি, টাঙ্গাইলে মেডিকেল কলেজ স্থাপন হওয়ার পরে টাঙ্গাইলে যে ম্যাচটা ছিল মেডিকেল ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট স্কুল, সেটা 4-5 বছর পূর্বেই মধুপুরে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, সমস্ত নির্মাণ কাজ, কিন্তু এখন সেখানে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। আমরা আন্দোলন শুরু করেছি, ইতিমধ্যে জনমত সৃষ্টি হয়েছে যে অবিলম্বে এখানে ছাত্রছাত্রী ভর্তি করতে হবে। ফলে একদিকে যেরকম দক্ষ মেডিকেল কর্মী সৃষ্টি হবে, চিকিৎসা ক্ষেত্রে কর্মী সৃষ্টি হবে, অপরদিকে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবেন, মধুপুরের মানুষ উন্নত চিকিৎসা পাবে। আর মধুপুরের কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা নাই, জটিল রোগী হইলেই তাদেরকে ময়মনসিংহ অথবা টাঙ্গাইল নিতে হয়, অনেকে রাস্তার মধ্যেই মৃত্যুবরণ করেন। সেই জন্য আমরা ম্যাচটাকে অবিলম্বে চালু করার জন্য দাবি জানিয়েছি। তারপরে বলেছি 9, মধুপুর পাহাড়ি অঞ্চলের বসবাসরত আদিবাসীদের জন্য অর্থনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করা, বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা। বিশেষ করে বান্দরবনের লামায় অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং আদিবাসীদের ভূমি সমস্যার বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গত সমাধান করা। আপনারা জানেন যে মধুপুরের আদিবাসী ভোটের সংখ্যা প্রায় 25 থেকে 30,000 হবে। এখানে তারা 50-60,000 বা 70,000 আদিবাসী বসবাস করে, কিন্তু অর্থনৈতিকভাবে তারা অনেক পিছিয়ে আছে। এখানে আসলে তাদের জন্য অতীতে কখনোই বাস্তবসম্মত কিছু করা হয় না এবং ভূমির একটা অমীমাংসিত সমস্যা তাদের জন্য রয়ে গেছে। এটা আমরা যুক্তিসঙ্গত সমাধান করতে চাই। একটা হলো বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ছেলে মেয়েদের জীবনযাত্রার মান উন্নয়ন ও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান স্থাপন করা। 12, মধুপুর ধনবাড়ি পৌরসভাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা সহ রাস্তা পর্যন্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা এবং ধনবাড়িতে একটি অডিটোরিয়াম নির্মাণ করা। মধুপুরে একটা অডিটোরিয়াম আছে, কিন্তু ধনবাড়িতে কোনো অডিটোরিয়াম নাই, সেখানে কোনো অনুষ্ঠান করা যায় না। সর্বশেষ বলেছি নারী ও শিশুদের চিকিৎসা এবং জীবনযাত্রার মান উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা, বিশেষ করে সরকারিভাবে মা ও শিশু হাসপাতাল
প্রতিষ্ঠা করা, এগুলা আমার পরিকল্পনা মধুপুরের সন্তান হিসাবে আমি এই স্বপ্ন দেখি। আমার মনে হয় আমি যে পরিকল্পনা করেছি, যে স্বপ্ন দেখি, এটা বাস্তবসম্মত এবং এটা আন্তরিকভাবে কাজ করলে অবশ্যই এটা বাস্তবায়ন করা সম্ভব এবং মধুপুর এবং ধনবাড়িকে একটু বাংলাদেশের মধ্যে অনন্য উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এবং এখানে প্রচুর সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করেন। আমরা মধুপুরে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি। এখানে প্রচুর খ্রিস্টান আছে, হিন্দু আছে, আমরা মুসলমান আছি, সবাই আমরা এখানে অত্যন্ত মিলেমিশে বসবাস করি। বিগত এই যে দুর্গা পূজা, আমি অধিকাংশ পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। ব্যক্তিগত ভাবে আমি যতগুলা পূজা মণ্ডপ হয়েছিল, প্রত্যেকটা পূজা মণ্ডলের মধুপুরে 56টা, ধনবাড়িতে 35টা, প্রতিটা পূজা মণ্ডপে আমার পক্ষ থেকে একটা শুভেচ্ছা খাম পাঠিয়েছিলাম। তো আপনাদের কাছে আমি স্থানীয় সন্তান হিসাবে, টাঙ্গাইলের একজন সন্তান হিসাবে এবং একসময় সাংবাদিকতা করেছি, সেই সূত্র ধরে আপনাদের একজন পেশার সহযোগী মানুষ হিসাবে আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনারা সঠিক নিউজটা তুলে ধরবেন, প্রকৃত যেটা জনমত, প্রকৃত যেটা অবস্থা সেটাই তুলে ধরবেন। এটাই প্রত্যাশা করি। অতিরিক্ত কিছু আপনাদের সঠিক বিষয়টা যেন উপস্থাপনা হয়। আশা করি আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দিক থেকে টাঙ্গাইল বেশ তেমন একটা সুনাম বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে আছে। কারণ এখান থেকে এমন কোন সংবাদ প্রচার হয় না বা এমন কোন মানে কাল্পনিক সংবাদ প্রচার হয় না যেটা নিয়ে সমালোচনা হয়। আপনারা ইতিমধ্যে নিজেদেরকে দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত দেখে একটা পেশাদারিত্বের সৃষ্টি করেছেন। আমি ভবিষ্যতেও যদি সুযোগ থাকে আপনাদের প্রেস ক্লাবের সাথে একাত্মতা থেকে ভবিষ্যতে যদি সুযোগ পাই, আপনার টাঙ্গাইল প্রেস ক্লাবের উন্নয়নের জন্য আমার অংশগ্রহণ থাকবে, আপনাদের পাশে থাকবে। এই কথা বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও বিনোদ আশা করে